আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি টেক ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজ। আজকে আমরা আলোচনা বিষয় হচ্ছে আলু চাষ পদ্ধতির এ টু জেড। অর্থাৎ আমরা যারা 2025 সালে বাণিজ্যিকভাবে উচ্চ ফলনশীল জাতের যে আলুগুলো চাষ করব, অর্থাৎ এই আলু কিভাবে আপনারা চাষ করবেন আপনাদের একটা ধারণা দিব। অর্থাৎ আমাদের মাটি নির্বাচন, জাত নির্বাচন এবং আমাদের কতটুকু বীজ লাগে প্রতি শতক জমিতে, এবং হচ্ছে মাটিতে সার প্রয়োগের একটা তালিকা। অর্থাৎ শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধুরা, এক নম্বর স্টেপ হচ্ছে আমাদের প্রথমত মাটি নির্বাচন করতে হবে। তো দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে আলু চাষের জন্য সবচেয়ে ভালো হয়ে থাকে, এবং এঁটেল মাটিতে একটু ফলন কম হয়, তবুও কিন্তু আলু চাষ করা যায়। অর্থাৎ আমাদের কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি। পরবর্তী স্টেপ হচ্ছে জাত নির্বাচন। এটা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের আলু চাষ করা হয়ে থাকে। তো আপনারা যে জাতগুলো চাষ করে থাকেন, আপনার অন্তত যেগুলো আলু বিক্রি করতে পারেন সেগুলো জাত অবশ্যই চাষ করবেন, আমি জাতের নাম বললাম না। দুই নম্বর স্টেপ হচ্ছে আমাদের কিন্তু হাল চাষ। অর্থাৎ আমাদের মাটি ভেদে এলাকা ভিত্তিক আমাদের মাটিতে কিন্তু পাওয়ার টিলার অথবা বড় ট্র্যাক্টর দিয়ে 2 থেকে 3টা অথবা সর্বোচ্চ 4টা পর্যন্ত চাষ দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে করে নিয়ে মাটি সমান করে নিতে হবে। এটা আমাদের কিন্তু হাল চাষের একটা বিষয়। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলু চাষের জন্য, এই যে মাটিতে আমরা হাল চাষ করলাম, আমাদের কিন্তু শেষ চাষের সময় মাটিতে কিন্তু আলুর একটা সার প্রয়োগের একটা তালিকা আছে। অর্থাৎ আমাদের সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে গেলে কিন্তু আমাদের মাটিতে সুষম সার প্রয়োগ করতে হবে। অর্থাৎ একটি গাছের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু 17টি উপাদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিন্তু অবশ্যই আমাদের মাটিতে সার প্রয়োগ করতে হবে। তাহলে এখন আমাদের মূল কথা হচ্ছে মাটিতে যে সারগুলো প্রয়োগ করব, মাটি প্রস্তুতের সময় অর্থাৎ প্রতি শতক জমিতে আমি একটা লিস্ট করে দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের বাড়িতে রাখা জৈব সার অথবা গরুর গোবর অথবা হাঁস মুরগির বীজটা প্রতি শতকে 40 কেজি। এবং আপনারা যদি 40 কেজি জৈব সার না দিয়ে থাকেন, আপনারা যে প্যাকেটের জৈব সার যেগুলো ব্যবহার করেন অনেকে, এগুলো প্রতি শতকে 3 কেজি করে প্রয়োগ করতে হবে। এটা একদম বাধ্যতামূলক। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের সরিষার খৈল। অর্থাৎ আমাদের যে সরিষার খৈল পাওয়া যায়, অবশ্যই কিন্তু আমাদের সরিষার খৈল প্রতি শতক জমিতে আমাদের কিন্তু 500 গ্রাম করে দিতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু সরিষার খৈল একটা উৎকৃষ্ট মানের জৈব সার। এটা দিলে আমাদের আলুর ফলন ভালো হবে, মাটির গুণগত মান ভালো থাকবে। এটা সবসময় মাথায় রাখবেন। সরিষার খৈল আমাদের প্রতি শতকে 500 গ্রাম করে অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে। এটা আমাদের হচ্ছে 2 নাম্বার সার। এবং 3 নাম্বার স্টেপ হচ্ছে এখন আমাদের রাসায়নিক সারের ব্যবস্থাপনা। অর্থাৎ আমাদের কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে ডিএপি, টিএসপি, ইউরিয়া, এমওপি এবং জিপসাম। এই সারগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো দর্শক বন্ধুরা, আমাদের ডিএপি অথবা টিএসপি সার প্রতি শতক জমির জন্য 2 কেজি, এবং এমওপি বা পটাশ সার প্রতি শতক জমির জন্য 2.5 কেজি, এবং জিপ সার প্রতি শতক জমির জন্য আমাদের 400 গ্রাম, এবং ইউরিয়া সার প্রতি শতক জমির জন্য 500 গ্রাম। এই সারগুলো কিন্তু আমাদের মাটি প্রস্তুতের সময় অবশ্যই প্রয়োজন আছে। আমাদের এছাড়াও কিছু অনুখাদ্যর প্রয়োজন আছে, যেমন ব্রোন সার প্রতি শতকে 30 গ্রাম, ম্যাগনেসিয়াম প্রতি শতকে 50 গ্রাম, এবং জিঙ্ক সার প্রতি শতকে 30 গ্রাম, এবং হিউমিক অ্যাসিড প্রতি শতকে 30 গ্রাম। এই সারগুলো আমাদের মাটি প্রস্তুতের সময় অবশ্যই কিন্তু প্রয়োগ করতে হবে ভালো ফলন পেতে গেলে। তো দর্শক বন্ধুরা, অনেকে অনুখাদ্য প্রয়োগ করেন না। তো এটা আপনাদের ফলন কমানোর জন্য একটা কিন্তু বিশেষ কারণ হয়ে থাকে। অর্থাৎ ফলন কম পাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা অনুখাদ্য জমিতে প্রয়োগ করি না। তো অবশ্যই আপনারা অনুখাদ্যগুলো প্রয়োগ করবেন। দাম একটু বেশি হলেও কিন্তু আপনাদের আলুর ফলনে পোষায় দিবে। তো আমাদের যে সারগুলোর কথা বললাম, এগুলো মাটি প্রস্তুতের সময় অর্থাৎ শেষ চাষের সময় আমাদের মাটিতে ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে প্রয়োগ করবেন। শুধুমাত্র জিঙ্ক বা দস্তা সারটি আলাদাভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন। বিপি অথবা টিএসপি সারের সঙ্গে মেশাবেন না, বাকি সব সারের সঙ্গে মেশানো যায়। তো আমাদের এটা একটা মাটি প্রস্তুতের সময় সার প্রয়োগ ব্যবস্থাপনা চলে গেল। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে দর্শক বন্ধুরা, আমাদের আলুর বীজের হার। অর্থাৎ মাটি প্রস্তুতের পরে কিন্তু আমাদের বীজ, অর্থাৎ যে আমরা বীজগুলো লাগাবো, এটা প্রতি শতকে 6 থেকে 7 কেজি প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ 6 কেজি বীজ হলে কিন্তু আমাদের এটা হয়ে যায়। এটা বিভিন্ন আলুর জাতের উপর নির্ভর করে কতটুকু বীজ লাগে। তো অবশ্যই প্রতি শতকে 6 কেজি করে আলুর বীজ প্রয়োজন হয়ে থাকে। অনেকে 7 কেজি পর্যন্ত রোপণ করেন একটু সাইজ বড় দেখে। তো গোটা আলু রোপণ করেন অথবা কাটা আলু রোপণ করেন, অবশ্যই কিন্তু প্রতি শতকে 6 কেজির মতো বীজ হলে চলবে। এখন আসুন দর্শক বন্ধুরা, মাটিতে বেড তৈরি। অর্থাৎ আমাদের যে একটা আলুর যে সারিগুলো থাকে, সরাসরি আপনাদের দেখাবো যে সারি আমাদের একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব কতটুকু হবে, এটা আমি আজকে আপনাদের সরাসরি দেখাবো। আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের আলুর একটা বেড। অর্থাৎ আমাদের কিন্তু মাটি প্রস্তুতের পরে আমাদের যে বললাম যে আমি হচ্ছে আলুর বীজের পর আমাদের কিন্তু বেড তৈরি করতে হবে। তো দেখেন এই যে এখানে একটা বেড এবং এখানে একটা বেড, অর্থাৎ যে এই বেডটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই বেডের মাঝখান থেকে এই বেডের মাঝখান হচ্ছে 24 ইঞ্চি করে দেওয়া আছে। এটা আপনাদের হচ্ছে আলুর জাত অনুযায়ী বিভিন্ন অঞ্চলে আপনাদের বিভিন্ন মাপে করা হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু আমরা এখানে 24 ইঞ্চি দিয়েছি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 24 ইঞ্চি দেওয়া আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে কোদাল চলাতে হবে, এবং হচ্ছে এই মাটিগুলো কিন্তু আবার এখানে তুলে দিতে হবে।
বা অনেকে নাঙলের ফলা দিয়ে থাকেন যদি আলু চাষের জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের সঠিকভাবে যদি বেড তৈরি করতে না পারি, অনেক সময় মনে মনে করেন যে আমরা একটু চিকন বেড তৈরি করবো, আলু ফলন ভালো নেবো, বেড বেশি হবে, কখনো কিন্তু ফলন বেশি হবে না। অর্থাৎ একটা বেডের কিন্তু সুন্দর একটা গঠন হতে হবে এবং বেডটা মোটা হতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফলন পাবেন। এবং বিভিন্ন আলুর জাতের এবং কন্ডিশন অনুযায়ী কিন্তু এগুলো আরো একটু বেডটা প্রস্তুত হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে অ্যারেস্টিক আলু রোপণ করেছি। দেখেন কন্ডিশনটা দেখেন, এখান থেকে এখানে পর্যন্ত 24 ইঞ্চি দেওয়া আছে। তো একটু ভাই ক্যামেরাটা নিয়ে চলে আসো, আমরা সরাসরি আপনাদের আলুর একটা দূরত্ব দেখাবো। আলু থেকে একটা আলুর দূরত্ব আছে, এখানে এখানে কিন্তু আলু রোপণ করা হয়েছে। দেখেন এই যে একটা আলু, দেখেন এখানে কিন্তু একটা রোপণ করা হয়েছিল। একদম একটু মামা নিয়ে চলে আসো, এই যে দেখেন এখানে একটা, এবং দেখেন দর্শক বন্ধুরা এই দেখেন এগুলো কিন্তু কাটা আলু রোপণ করা আছে। তখন তাই এই একটা আলু থেকে একটা আলুর দূরত্ব হচ্ছে মোটামুটি এখানে 7 থেকে 8 ইঞ্চি দেওয়া আছে। অর্থাৎ একটা হাতের মধ্যে দেখেন, আমাদের সিম্পল ভাবে বুঝে দিয়ে দেখেন 3টা আলু হবে। দেখেন এখানে আরেকটা দেখেন পাবেন, এই যে দেখেন দর্শক বন্ধু দেখেন, এই যে এখানে একটা দেখেন। অর্থাৎ আমার যে একটা হাত আছে, একটা হাতের মধ্যে 3টা আলু। অর্থাৎ এটা কিন্তু আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এটা জাতের উপর একটু ঘন হতে পারে। আপনাদের যদি দেশি আলু থাকে একটু ঘন করে দিলেন, অথবা একটু যদি আরো একটু আপনাদের হচ্ছে উচ্চ ফলন জাতের ডায়মন্ড আলু হয়ে থাকে একটু আরো একটু পাতলা করে দিতে পারবেন এইভাবে। তবে এটা আপনাদের হচ্ছে আলু যদি গোটা রোপণ করেন, গোটা রোপণ করে একটু পাতলা করে লাগানোর সমস্যা নেই। তবে কাটা আলু তো একটু এরকম আমাদের হচ্ছে 7 থেকে 8 ইঞ্চি দূরত্ব যদি রোপণ করা হয়ে থাকে, তাহলে মূলত দর্শক বন্ধুরা একটা ভালো ফলন পাবেন। তো এটা একটা সঠিক পদ্ধতি, অবশ্যই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো দর্শক বন্ধুরা আমাদের কিন্তু আমরা হাল চাষ, মাটি প্রস্তুত, বীজের হার, বেড তৈরি সবকিছু জানলাম। এখন হচ্ছে আমাদের এখন সেচ পদ্ধতি। অর্থাৎ আমাদের কিন্তু এগুলোর পরে কিন্তু আমাদের আলুতে রোপণের পর যদি মাটিতে রস না থাকে, তাহলে কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে একটা সেচ প্রদান করতে হয়, অথবা 10 দিনের মধ্যে অবশ্যই কিন্তু একটা সেচ প্রদান করতে হবে ভালো ফলনের জন্য। এটা এলাকা ভিত্তিক বিভিন্ন অঞ্চলে কিন্তু 4 থেকে 5টা পর্যন্ত সেচ প্রদান করতে হয়, অথবা অনেক অঞ্চলে 2টা করলেও যথেষ্ট। তো এটা আমাদের মাটির গুণগত মান অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী কিন্তু অবশ্যই সেচ প্রদান করতে হবে। তো 4 থেকে 5টা অথবা 2 থেকে 3টা সেচ অবশ্যই কিন্তু প্রদান করতে হবে। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে দর্শক বন্ধুরা, আমাদের যখন গাছগুলো উঠতে শুরু করবে, অর্থাৎ দেখবেন যে আমাদের আলু গাছ কিন্তু 15 দিনের মধ্যে উঠতে শুরু করেছে, অর্থাৎ 14 থেকে 15 দিনের মধ্যে আমাদের আলু অঙ্কুরোদ্গমন একদম হয়ে অলরেডি মাটি থেকে বের হয়ে আসে, এটা জাত ভেদে। তো এখন আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের আলু গাছের বয়স যখন 20 থেকে 25 দিন, অনেকে 30 দিন হয়ে যায়, তো জাত ভেদে, তখন আমরা মাটি যখন আবার নতুন করে কোপানোর পরে নতুন করে বেডে মাটি তুলে দিই, অর্থাৎ আমাদের হচ্ছে আলু খাজানো বলা হয় বা আলু বেঁধে দেওয়া যেটাকে বলা হয়। তো এইটা একটা উপযুক্ত সময়, এবং এই সময় কিন্তু আমাদের একটা সার প্রয়োগের তালিকা আছে। অর্থাৎ সঠিক সময় সঠিকভাবে সার প্রয়োগ করতে না পারলে কখনো কিন্তু আলুর ভালো ফলন পাবেন না। তো এই সময়টাতে এসে আমাদের হচ্ছে মাটিতে যে সারগুলো প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ইউরিয়া সার প্রতি শতকে 1 কেজি, ডিএপি সার প্রতি শতকে 1 কেজি, এবং সালফার প্রতি শতকে 30 গ্রাম। তো এই সারগুলোর সাথে আমরা যে ল্যামডা সাইলোদিন গ্রুপের কীটনাশক অথবা 55 গ্রুপের যে কোনো কীটনাশক অবশ্যই কিন্তু মিশিয়ে মাটিতে প্রয়োগ করবো, কারণ আমাদের আলুতে কিছু কাটুই পোকার আক্রমণ হয়ে থাকে। তো এগুলো হবে না, এটা প্রতি শতকে প্রতি বিঘাতে আমাদের কিন্তু 100 মিলি অথবা আমাদের 200 মিলি পর্যন্ত কীটনাশক লাগে, এটা আমাদের জাত অনুযায়ী। তো এবং হচ্ছে মাটির কন্ডিশন অনুযায়ী যদি পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে, অবশ্যই আপনারা 300 মিলি পর্যন্ত দিতে পারবেন। অর্থাৎ প্রতি 33 শতক জমিতে 100 থেকে 300 মিলি ওষুধ আমরা এই সারগুলোর সঙ্গে মিশিয়ে প্রতি শতকে আমরা আলুর গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হয়ে যাবে, অথবা 20 দিন, যার যেরকম কন্ডিশন হয়ে যাবে, তো সেরকম সময় অবশ্যই মাটিতে ছিটিয়ে প্রয়োগ করে আবার নতুন করে কোপায় আবার অবশ্যই কিন্তু আমরা মাটিগুলো বেঁধে দিয়ে আবার একটা সেচ প্রদান করবো। তো এভাবেই কন্টিনিউ আমাদের আলু চাষ করতে হয়। তো দর্শক বন্ধুরা, এগুলোর পরে কিন্তু আমাদের মাটি সেচ দেওয়ার পরে আলু গাছগুলো যখন সুন্দর করে বিস্তার করে লাভ করবে, তখন আসুন আমাদের হচ্ছে ছত্রাকনাশক স্প্রের একটা নিয়ম। অর্থাৎ আমাদের আলুতে কিন্তু পোকার আক্রমণ হয় না, তো সেক্ষেত্রে কীটনাশকের প্রয়োজন হয় না, একবার আমরা মাটিতে যেটা দিলাম ওটাই। তো এখন আমাদের ছত্রাকনাশক স্প্রে একটা শিডিউল, অর্থাৎ আমাদের মাটিতে যে ছত্রাকনাশকগুলো দিতে হবে গাছগুলো সুস্থ রাখতে, সেটি হচ্ছে আমাদের আলু গাছে রোগ আক্রমণ করুক বা না করুক, আমাদের আলু কিন্তু সর্বপ্রধান একটি রোগ হচ্ছে ক্ষতিকারক লেড ব্লাইট বা নাভি ধসা। তো এটা আক্রমণ করলে কিন্তু আলুতে ব্যাপক একটা ক্ষতি হয়ে থাকে। তো এটা আক্রমণ করুক বা না করুক, আপনারা আলু গাছের বয়স যখন 25 থেকে 30 দিন হবে, তখন থেকে শুরু করে আমাদের 7 থেকে 10 দিন পর পর কন্টিনিউ ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ফাঙ্গিসাইড অথবা ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম, এগুলো গ্রুপের ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু আমাদের কন্টিনিউ নিয়মিত স্প্রে করতে হবে আলুর ভালো ফলনের জন্য। তো দর্শক বন্ধুরা, এভাবেই মূলত আলু চাষ করতে হয়, এবং আমাদের সঠিক সময়ে 85 বা 90 দিনের মধ্যে কিন্তু আমাদের আলুগুলো একদম ঘরে উত্তোলন করতে পারবো আমরা, এটা জাত ভেদে। তো অবশ্যই দর্শক বন্ধুরা, এইভাবে আলু চাষ করলে সর্বোচ্চ ফলন ঘরে তুলতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আলু চাষের জন্য মাটি প্রস্তুত এবং আমাদের জাত নির্বাচন এবং হচ্ছে সার প্রয়োগ ব্যবস্থাপনা, এই 3টা বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ মাটিতে সুষম সার প্রয়োগ না করলে কখনো আমরা ভালো ফলন ঘরে তুলতে পারবো না। তো সারের লিস্ট করে দিছি, যে পদ্ধতিগুলো দিলাম অবশ্যই এটা মেনে চলবেন, 100% আলুর ফলন ভালো হবে। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।